বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। ফটোগ্রাফি যদি কাউকে শিখতে হয় তাহলে তার টেকনিক্যাল জ্ঞানটা সবার আগে বাড়ানো উচিত। ছবি তোলাটা সেকেন্ডারি ম্যাটার, আর্ট সেন্সটা সেকেন্ডারি ম্যাটার, আগে টেকনিকটা জানা উচিত। ফিল্মের কদর 100% আছে। আমি এখনও তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, টলিউড, বলিউড কিংবা যে কোনো জায়গাতে খুব অ্যাডভান্স লেভেলের যে ফটোশ্যুট হয় এখনও পর্যন্ত সেটা ফিল্মেই হয়। ফিল্মের একটা যে টোনাল রেঞ্জ, ইচ অ্যান্ড এভরিথিং, সেটা ডিজিটাল এখনো পর্যন্ত সেই অর্থে রিচ করতে পারেনি। লাইট চিনতে হবে, এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তুমি লাইট মিটারের ওপর যদি তুমি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়েছো, তুমি তোমার আর্টিস্টিক ভিউ হারাবে। যে কোনো ফটোগ্রাফার আজকের দিনে দাঁড়িয়ে, তুমি যে কোনো এমিনেন্ট ফটোগ্রাফারের সঙ্গে তুমি আগে কথা বলো, তারা চোখে সবার আগে লাইটটাকে জাজ করে। কারণ ডিএসএলআর টেকনোলজিটা যথেষ্ট পুরনো হয়ে গেছে এবং মিররলেস তার চাইতে বহু গুণে বেটার ছবির আউটপুট দিচ্ছে। কাজেই সেক্ষেত্রে মিররলেসটাই যে টিকবে এবং ইন ফিউচার যে আরও তাতে যে ডেভেলপমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখো, আমাদের মোবাইল ক্যামেরার মধ্যে সেন্সার যে খুব বড় থাকে তা কিন্তু নয়, খুব ছোট্ট একটা সেন্সার থাকে, 1/3 ইঞ্চ টাইপের একটা সেন্সার থাকে। তো ওইটুকুনি সেন্সারের মধ্যে তুমি যে ডেটাটা ক্যাপচার করছো, টোটাল যে তুমি ছবিটা যে ক্যাপচার করছো, তাকে তুমি কতটা জুম করতে পারো, সেটাকে তুমি যদি একটা বড় পর্দায় তুমি যদি ফেলো, তাহলে ওকে তো ছবিটাকে তো বড় করতে হচ্ছে। যখন তুমি বড় করবে একটা সার্টেন লেভেলের পর ছবিটা ফাটতে বাধ্য। ফেটে যাওয়া মানে হচ্ছে বেসিক্যালি গ্রেন চলে আসা, শার্পনেসটা একেবারে লুজ করে যাওয়া। তো সেটা হয় না। তোমরা যখন ছবি তুলছো, ছবির পার্সপেক্টিভ যেদিকে, সেই দিকে স্পেস রাখবে। মাথার পেছনে যাতে কোনো কিছু না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবে। গলার পেছনে যেন কোনো হরাইজন না থাকে, কোনো কিছু না থাকে, সেই জিনিসটা খেয়াল রাখবে। তুমি প্রি ভিজুয়ালাইজেশন বলে একটা কনসেপ্ট হয়। তুমি আগে ভাবো ছবিটা পরে মেকআপ করে নেবো, এডিট করে নেবো, না। নমস্কার বন্ধুরা, কফি হাউসের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিদীপ। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম ফটোগ্রাফি নিয়ে একটা এপিসোড করব। আজকে ফাইনালি সেই এপিসোডটা হচ্ছে। আমাদের আজকের গেস্ট এমন একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরে ফটোগ্রাফির সাথে যুক্ত, তবে ওনার শখটা একটু অন্যরকম। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও উনি মূলত ফিল্ম ফটোগ্রাফি নিয়ে কাজ করেন। আলাপ করিয়ে দিই আমাদের আজকের গেস্ট কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়। নমস্কার কৌস্তুভ, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। থ্যাংক ইউ। কৌস্তুভের সাথে আমরা প্রচুর আড্ডা মারবো। আপনারা যারা ফটোগ্রাফি শিখতে চান বা ইতিমধ্যে ছবি তোলেন, সেটাকে আরও ইমপ্রুভ করার কথা ভাবছেন, প্লিজ এই এপিসোডটা পুরোটা দেখুন। আর তার আগে আপনাদের প্রতিবার যেটা বলি, সেই রিকোয়েস্টটাই আবার করছি, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাবস্ক্রাইবার বাড়লে আমাদের আরও ভালো কাজ করার স্কোপ বাড়বে। আমাদের কাজ যদি ভালো লাগে কমেন্ট করুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। চলুন আজকে আড্ডাটা শুরু করা যাক। তো সবার আগে যেটা বলো যে তোমার ফটোগ্রাফিতে কিভাবে আসা, মানে শুরুটা কিভাবে হলো? শুরু বলতে, শুরুটা অনেক ছোটবেলায়। অ্যাকচুয়ালি আমার বাবা মা যেখানে চাকরি করতেন সেখানে একটা ফটোগ্রাফির ডার্করুম ছিল অফিসে। তো সেখানে ডার্করুমের মধ্যে একটা লাল এনভায়রনমেন্টে জলের মধ্যে কাগজ ফেললে যে ছবি বেরিয়ে আসে, সেটা আমাদের কাছে ওই ছোট বয়সে একটা ম্যাজিক বলে মনে হতো। তো আস্তে আস্তে তারপর ডিট্যাচমেন্ট হয়ে যাওয়া, কিন্তু তারপরে অনেক পরে, মানে কলেজ লাইফে তখন হচ্ছে ওই মেকানিক্যাল যে সাউন্ড ক্যামেরার, তার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা ছিল। তো আমরা যে টাইমের কথা বলছি সেই টাইমে জাস্ট তখন ডিজিটাল ঢুকতে শুরু করেছে। তো সেই টাইমে আমি ফটোগ্রাফিটা শেখার জন্য, মানে নিজেরই জন্য, একটা লোকাল স্টুডিওতে কথা বলি। তো সেখান থেকে আমার একটা ক্যামেরা পাই, দুটো ক্যামেরা বেসিক্যালি। তো সেই ক্যামেরা নিয়ে নাড়াঘাটা করতে 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 ফিল্ম নিয়েই থাকবো এই ডিসিশনে আসা। সেই জায়গা থেকে সেই ক্যামেরা দুটো কি ফিল্ম ক্যামেরাই ছিল? অবশ্যই ফিল্ম ক্যামেরাই ছিল এবং এসএলআর। তো সেখান থেকে তারপরে আস্তে 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 সেই ক্যামেরা থেকে বাকি সমস্ত জগৎটা তৈরি হওয়া। তোমার প্রথম ক্যামেরা কি ছিল? আমার প্রথম ক্যামেরা ছিল নিকন FM10, আর সঙ্গে 35-70 মানে একটা জুম লেন্স, আর তার সঙ্গে ছিল ইয়াশিকা FX3, তার সঙ্গে 35-70 জুম লেন্স।
আচ্ছা, ফিল্ম ফটোগ্রাফি নিয়ে আসছি আমি। আরো অনেক ডিটেইলে তোমার সাথে কথা বলবো। তার আগে একটা জিনিস বলো, সেটা হচ্ছে ফটোগ্রাফি কেউ যদি শুরু করতে চায় আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে তার কোন ধরনের ক্যামেরার দিকে যাওয়া উচিত বা কি ধরনের ক্যামেরা কেনা উচিত? তুমি যে কোয়েশ্চেনটা করলে এটা একটা বিরাট বড় পার্সপেক্টিভ আছে। তো দেখো, ফটোগ্রাফির মধ্যে কতগুলো পার্ট আছে, যে পার্টগুলো নিয়ে আমাদের একটু মানে বোঝা উচিত প্র্যাকটিক্যালি। আমরা ফটোগ্রাফির কত পার্সেন্ট আমরা প্রিন্ট করি? খুবই কম, মানে যা ছবি খুবই তুলি কম। বেশিরভাগই ওই ফোনে না হলে ফোনে কম্পিউটারে না হলে তুলে আমরা দেয়। কম্পিউটারে দেখি, ফেসবুক কিংবা যে কোনো রকম সোশ্যাল মিডিয়া আমরা আপলোড করি, এবং সেখানে একটা লাইক পাওয়ার ব্যাপার থাকে, কিংবা কোনো পডকাস্ট কিংবা কোনো ইউটিউব কিংবা কোনো কিছু এরকম কোনো কিছুতে থাকে। বাট আমরা প্রিন্ট খুব কম করি, রাইট? প্রিন্ট যদি আমি না করি, তাহলে তাদের জন্য, মানে যারা আজকে ফটোগ্রাফিতে আসবে, তারা কোন পার্সপেক্টিভ নিয়ে আসছে, এটা খুব বড় ম্যাটার করে। আমার সোল পারপাস যদি হয় যে শুধু আমি একটা জায়গায় গেলাম, ডকুমেন্টারি কিছু ছবি তুললাম, কিছু সেলফি তুললাম, আমার কোনো দরকার নেই একটা ডিএসএলআর এর পেছনে ইনভেস্ট করা কিংবা একটা মিররলেসের পেছনে ইনভেস্ট করার, কোনো যুক্তি নেই। আমার এমনি বেসিক ফোন ক্যামেরা পারপাস সার্ভ করে দেবে। কিন্তু যদি আমি ফটোগ্রাফিটাকে শিখতে চাই, এই আর্টটাকে আমি জানতে চাই, সেক্ষেত্রে তখন শুরু করতে হয় বেসিক ক্যামেরা দিয়ে। সবচেয়ে বড় ক্যামেরা যদি কিছু পৃথিবীতে থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের চোখ। নিশ্চয়ই। তোমার ভিজুয়ালাইজেশন তোমাকে সঠিক জিনিস দেবে। আমি এমনও, আমার চেনা পরিচিত লোক আছেন, আমি নাম করেই বলছি, শম্ভু দাস, এমফিআপ, কলকাতারই লোক। উনি অ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফির মানে কিং, আমার আমার দেখা কিং। ওনার একটা শুধুমাত্র পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা আছে, শুধুমাত্র একটা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। সেইটা দিয়ে উনি জানেন যে কোথায় আমি কি জিনিসটা পাবো, ছবিটা তুলতে গেলে পরে আমার কি জিনিসটা লাগবে। সো ছবিটা তোলার জন্য যে টেকনিক্যাল নলেজটা, সেটা ওনার আছে। ফটোগ্রাফি যদি কাউকে শিখতে হয়, তাহলে তার টেকনিক্যাল জ্ঞানটা সবার আগে বাড়ানো উচিত। ছবি তোলাটা সেকেন্ডারি ম্যাটার, আর্ট সেন্সটা সেকেন্ডারি ম্যাটার, আগে টেকনিকটা জানা উচিত, এইটা তুমি আমার মনে হয়। টেকনিকের কথা বললে, টেকনিক্যাল জ্ঞানের জন্য শুরুতেই তার মানে খুব দামি ডিএসএলআর বা একদমই না, মিররলেসের দরকার নেই। একদমই না। মানে কোনো পয়েন্ট অ্যান্ড শুট বা ওই ধরনের বেসিক ক্যামেরা দিয়েও মোবাইল শুরু করা যায়। ক্যামেরাও পারপাস সার্ভ করবে। আচ্ছা। নিজের মোবাইল ক্যামেরাটা দিয়েও কেউ যদি মনে করে যে আমি বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করতে চাই, যতটুকু আমি বেসিক শিখছি, সেটা সে করতে পারে, নো প্রবলেম। বেশ। আচ্ছা, এবার যদি ফিল্ম ফটোগ্রাফিতে আসি, তুমি ফিল্ম ফটোগ্রাফি নিয়ে দীর্ঘদিন কাজ করছো, খুব মানে সিরিয়াসলি করছো। আজকের দিনে দাঁড়িয়ে ফিল্ম ফটোগ্রাফি কতটা প্রাসঙ্গিক? মানে ধরো আজকে আমরা যা ছবি তুলি তার বেশিরভাগই ডিজিটাইজড একটা ফরম্যাটেই থাকে, সেটা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে শেয়ার হচ্ছে বা কিছু। সেখানে কতটা প্রাসঙ্গিক ফিল্ম ফটোগ্রাফি? দেখো, ফিল্ম ফটোগ্রাফির একটা পজিটিভ সাইডও আছে আর একটা বিরাট বড় নেগেটিভ সাইড আছে। আমি নেগেটিভ সাইডটাতেই ফার্স্ট আসছি। নেগেটিভ সাইডটা হচ্ছে, ফিল্ম ফটোগ্রাফির জন্য ক্যামেরা বাদ দিয়ে বাকি যেটা তোমার রিপিটেটিভ কস্ট, ফিল্ম, কেমিক্যালস, পেপার, পেপার ডেভেলপিং, সমস্ত কিছু, এগুলো সমস্ত কিছু আসে হচ্ছে বাইরে থেকে, বিদেশ থেকে। এগুলো এখন প্রচণ্ড মাত্রায় দামি। মানে একটা তুমি যদি 8x10 সাইজের একটা প্রিন্ট তুমি যদি করতে চাও, একটা পেপারের দাম পড়ে নিয়ার অ্যাবাউট 100 টাকা, যদি তুমি বাইরের কোম্পানি নাও। অনেকটাই খরচ সাপেক্ষ একটা অনেকটাই ব্যাপার। খরচ সাপেক্ষ। তো তার প্রসেসিং আছে, তার ইচ অ্যান্ড এভরিথিং আছে। তো এই জিনিসগুলো করতে গেলে একটা ভালো মতো খরচা আছে। বাট পজিটিভ সাইডটা কি? পজিটিভ সাইডটা হচ্ছে, ফিল্ম ফটোগ্রাফি গিভস ইউ কন্ট্রোল, টোটাল কন্ট্রোল। কারণ তুমি কিভাবে ফিল্মে ছবি তুলছো এবং কিভাবে তুমি সেটাকে প্রিন্ট করছো, টোটালটা তোমার হাতে আছে। তুমি সেখানে কতটা কি রাখবে, কতটা কি রাখবে না, এবং তার যে ল্যাটিটিউড, এই ল্যাটিটিউডটা খুব বড় ম্যাটার করে। যেমন একটা তুমি বেসিক ফোন ক্যামেরা দিয়ে তুমি ধরো ছবি নিচ্ছ মানে কিছুর একটা, তো ছবি নেওয়ার সময়তে শ্যাডো, হাইলাইট, ডিটেল, একটা ছায়ার জায়গা, একটা আলোময় জায়গা। এই আলোময় জায়গা, ছায়ার জায়গা, এর মধ্যে যে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনটা ফিল্ম খুব ভালো করতে পারে, হোয়ারাস ডিজিটাল সেই অর্থে অতটা সফিস্টিকেটেড নয়। কিন্তু কি করতে পারে না? অবশ্যই করতে পারে। সেটা কি না? ফার্মওয়্যার।
তোমার ক্যামেরা চাই তো ফার্মওয়্যার দামি, তো তার জন্য ফার্মওয়্যারের থ্রু দিয়ে তুমি যে কোনো রকম কিছুকে র ডেটাকে প্রসেস করে তুমি ওইগুলোকেও ব্যাকআপ করতে পারো, কিন্তু এটা একটা ম্যানমেড জিনিস, এই অ্যালগোরিদম ম্যানমেড। ওয়ারাজ তোমার ফিল্ম একটা 150 বছরের সত্য, একটা তার সায়েন্টিফিক ভিত্তি আছে এবং তার রেজলিউশন অনেক অনেক গুণে বেশি। যারা ফিল্মে আসতে চায় তাদের জন্য আমি সিরিয়াস নোটে বলবো, ভাই মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ঠান্ডা মাথায় যদি সঠিক পদক্ষেপে যদি এগোও, তুমি অনেক দূর যেতে পারবে। আর ফিল্মের কদর 100% আছে। আমি এখনো তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, টলিউড, বলিউড কিংবা যে কোনো জায়গাতে খুব অ্যাডভান্স লেভেলের যে ফটোশ্যুট হয়, এখনো পর্যন্ত সেটা ফিল্মেই হয়, আচ্ছা, এখনো পর্যন্ত। জানা ছিল না আমার। হ্যাঁ, এটা এখনো পর্যন্ত ফিল্মেই হয়। তুমি যদি মানে দাব্বু রত্নানির নাম শুনেছো, হ্যাঁ। দাব্বু রত্নানির যখন তুমি এখনো অ্যাডভান্স লেভেলে তুমি যে ফটোশ্যুটগুলো হয়, সেগুলো হ্যাসেলব্লাডে হয়। হ্যাসেলব্লাড একটা মিডিয়াম ফরম্যাট অ্যাডভান্স লেভেলের ক্যামেরা, তো হ্যাসেলব্লাডে হয়, ডিজিটাল ব্যাকেও হয়, ফিল্ম ব্যাকেও হয়। তো এটা হয়, যারা ফিল্ম নিয়ে কাজ করেছেন মানে দীর্ঘদিনের যারা লোক, ফিল্মের একটা যে টোনাল রেঞ্জ, ইচ অ্যান্ড এভরিথিং, সেটা ডিজিটাল এখনো পর্যন্ত সেই অর্থে রিচ করতে পারেনি। এগুলো নিয়ে আমরা আসবো। তো মানে তুমি অনেক জায়গাতেই বলছো, মানে তার মানে ডিজিটালের থেকে তুমি ফিল্মকে এগিয়ে রাখছো। না, আমি দুটোকে সমান সমান পার্সপেক্টিভে রাখবো, কারণ ডিজিটালের নিজস্ব কিছু বাউন্ডারিজ আছে, ফিল্মেরও নিজস্ব কিছু বাউন্ডারিজ আছে। আমার একটা ইনস্ট্যান্ট পডকাস্ট দরকার, আমার একটা ইনস্ট্যান্ট শ্যুট দরকার, আমার ইনস্ট্যান্ট রেজাল্ট দরকার। আমার রেজাল্টটা যখন আমার ইনস্ট্যান্ট দরকার, তখন আমাকে ডিজিটাল সার্ভ করবে। আমি যখন অন্য লেভেলের কোনো একটা আর্টিস্টিক ভিউ পয়েন্ট থেকে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, সেইগুলোকে আমি ফলপ্রসূ করতে চাই, সেই পার্সপেক্টিভে আমি যখন যাব, কিংবা বিরাট বড় কোনো প্রিন্ট, খুবই ডিটেলমেন্টের প্রিন্ট আমি যখন করব, তখন আমার সেক্ষেত্রে আসবে ফিল্ম। একটা ফিল্ম থেকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাকে বলি, একটা মিডিয়াম ফরম্যাট ক্যামেরা, তুমি মিডিয়াম ফরম্যাট সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ফিল্মের প্রচুর পেয়ে যাবে, খুব বেশি দাম তা নয়। তো তুমি সেখান থেকে তুমি যদি একটা মিডিয়াম ফরম্যাট ফিল্ম রোল জোগাড় করো, সেটারও মার্কেটে এখন অবশ্যই একটু দাম, কিন্তু তবুও বলবো ডিজিটাল ফিল্ম মানে আগে ডিজিটাল তোমার মিডিয়াম ফরম্যাটের চাইতে অনেকটা কম, এবং তার যে ডেটা প্রসেসিং তার চাইতে অনেকটা কম। তুমি ওটাকে মোটমাট তুমি 12টা ফিল্ম তুমি ডেভেলপ করলে, 12টা ছবি এলো, 12টা ছবি তুমি ডেভেলপ করে তুমি প্রিন্ট করতে তোমার যা কস্টিং পড়বে এবং তাতে তুমি যা ল্যাটিটিউড পাবে, তুমি মিডিয়াম ফরম্যাট একটা ডিজিটাল ক্যামেরা কিনে সেইটাতে তুমি এক একটা মিডিয়াম ফরম্যাটে এক একটা সিঙ্গেল ফাইল সাইজ হবে প্রায় 2 জিবি 2.5 জিবির কাছাকাছি। তুমি তার জন্য তুমি সেট আপ করবে? তোমার হোম কম্পিউটার 2 জিবির একটা মানে র ফাইলকে মানে ওপেন করতে পারবে? খুব মুশকিল, করা সম্ভব, সেরকম তোমাকে সেট আপ থাকতে হবে, সেই রকম একটা আমাকে মানে কম্পিউটার সেট আপ করতে হবে। সেট আপ করতে হবে। তো আমি সেই বেসিসেই বলছি যে দুটোরই এরকম ভালো মন্দ আছে, কিন্তু কেউ যদি ডিজিটাল নিয়েও যদি শুরু করতে চায় করুক, মোস্ট ওয়েলকাম। বেসিকটা তো জানুক, সেইটুকুনি দরকার আছে আগে। তো ফিল্ম ক্যামেরায় ছবি তোলার কিছু চ্যালেঞ্জ নিয়ে যদি আমরা কথা বলি, লাইট মিটার থাকে না ফিল্ম ক্যামেরায় সেইভাবে, তো সেখানে ছবি তোলার সময় ওই লাইটের ব্যাপারটা কিভাবে মানে ইয়ে করতে হবে? খুব ভালো কোশ্চেন। প্রশ্নটাতে একটাই জিনিস, যে সবার আগে কি প্রসঙ্গটা কি আসছে? লাইট। হুম। লাইট চিনতে হবে, এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তুমি লাইট মিটারের ওপর যদি তুমি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়েছো, তুমি তোমার আর্টিস্টিক ভিউ হারাবে। যে কোনো ফটোগ্রাফার আজকের দিনে দাঁড়িয়ে, তুমি যে কোনো এমিনেন্ট ফটোগ্রাফারের সঙ্গে তুমি আগে কথা বলো, তারা চোখে সবার আগে লাইটটাকে জাজ করেন। আগে হচ্ছে চোখ, একটা মানে আই সেট হওয়া বলে না, এই আই সেট হয়ে যায়। সেখান থেকে তুমি যদি ফিল্ম ক্যামেরাতে তোলো, মাইনর ভুল হলো সেটা ক্ষমাযোগ্য, কারণ ফিল্মে সেই ল্যাটিটিউডটা আছে, সে ক্ষমা করে দেয়। ডিজিটালের ক্ষেত্রে আবার সেই ল্যাটিটিউডটা অনেকটা কম, তো অসুবিধা হয় না। তুমি যদি লাইট চিনতে শুরু করো, তোমার মানে মিটার না থাকলেও কোনো ব্যাপার না। যেমন মিটারিংয়ের ক্ষেত্রে একটু বলি, মিটারিংয়ে 3 ধরনের মিটারিং আমরা ইউজ করি জেনারেলি।
একটা হচ্ছে স্পট মিটার, মানে ধরো আমার নাকের এখানটাতে লাইটটা পড়ছে, আমার এক্স্যাক্টলি এইখানটাতে এক্সপোজার কত হবে সেই জিনিসটা তোমার মিটার ক্যাচ করবে। নাম্বার 2 হচ্ছে সেন্টার ওয়েটেড মিটারিং। মানে কি, ধরো আমি হচ্ছি সাবজেক্ট, চারিপাশে আরও অনেক কিছু সাবজেক্ট আছে, কিন্তু আমার থেকে কতটা লাইট রিফ্লেক্টেড হচ্ছে সেই জিনিসটাও সেন্স করবে। আর ম্যাট্রিক্স মিটারিং কি, আমাকে মেন জায়গাতে রেখে চতুর্দিকে সাবজেক্টগুলোরও ওভারঅল একটা গুড এক্সপোজার ক্যামেরা নিজে ডিসাইড করবে বা মিটার নিজে ডিসাইড করবে, দিয়ে সে আমাকে বলবে যে এই এক্সপোজারটা হলে ভালো হয়। তো সেই জায়গা থেকে একটা ওভারঅল মিটারিং কাজ করে। কিন্তু এগুলো হচ্ছে তুমি যখন মিটারিংয়ের ওপর তুমি ডিপেন্ডেন্ট হচ্ছ, বাট তুমি কি এক্স্যাক্ট মিটারিংয়ে তুমি কি করবে না, তখন তুমি কি করবে, তোমার আর্টিস্টিক ভিউ লাগাবে যে তুমি কোনটা চাইছো, হোয়াট আ ক্যামেরাম্যান ওয়ান্টস, হোয়াট দ্য ফটোগ্রাফার ওয়ান্টস। তো তুমি সেই পার্সপেক্টিভ থেকে তুমি এক্সপোজার ডিসাইড করবে। এটা একটা সাপোর্টিভ সিস্টেম মাত্র, কিন্তু আলটিমেটলি কিন্তু অস্ত্রটা তোমার হাতে, তোমাকেই ডিসিশন নিতে হবে। কাজেই যে ক্যামেরাতে মানে নেই, ক্যামেরা মিটার নেই, সেই ক্যামেরা যে ইউজ করা যাবে না এরকম কোনো ব্যাপার নয়, একেবারেই নয়। মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফটোগ্রাফারের চোখটাই শেষ কথা বলবে। একদমই তাই। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে আমি যখন একটা ডিজিটাল ক্যামেরায় ডিএসএলআর এ ধরো একদিন ছবি তুললাম, ঠিক আছে, সেখানে আমার কাছে ম্যানুয়ালের ক্ষেত্রে আমার কাছে কন্ট্রোল রয়েছে, আমি শাটার স্পিড, ফোকাল লেন্থ সমস্ত কিছু সেট করছি, আইএসও টাইএসও সব সেট করছি, আর সেটা আমার কাছে ডিজিটালে দেখতেও পাচ্ছি আমি। কিন্তু সেই এক্সিভ ডেটাগুলো যখন আমি মানে ফিল্ম ক্যামেরায় ছবি তুলবো, সেক্ষেত্রে মানে ব্যাপারটা কিভাবে হবে, মানে খুব অসুবিধা interesting, হয় না? খুব ইন্টারেস্টিং। এক্সিভ ডেটা বলতে তুমি, আমরা মেটা ডেটা নিয়ে কথা বলছি, মেটা রাইট? ডেটা, এক্স্যাক্টলি। যে ডেটা অ্যাবাউট ডেটা। তো তোমার মেটা ডেটাতে আগে কি থাকে একটু দর্শককে না হয় বলে দেওয়াই হ্যাঁ হ্যাঁ, যাক। নিশ্চয়ই। যে একটা ছবি সম্বন্ধে ইনফরমেশন, যে আমি কততে তুলেছি, কোন অ্যাপারচারে তুলেছি, আমার শাটার স্পিড কত ছিল, আমার আইএসও কত ছিল, আমার বাকি ক্যামেরার নাম, কি লেন্স ছিল, সেই সমস্ত ডিটেলস ওই ফাইলের মধ্যে থাকে মেটা ডেটা হিসেবে। তুমি যখন একটা নেগেটিভ ডেভেলপ করবে, ডেভেলপ করার পর তোমার একটা শিট হয়, শিট মেনটেন করতে হয়, যে তুমি ডেভেলপিং এর পর ওই নেগেটিভ স্লিভ, আমরা ছোটবেলাতে দেখেছি, তুমি দেখেছো নিশ্চয়ই, যে একটা নেগেটিভ স্লিভ থাকতো, একটা স্লিভের মতো, যেটার মধ্যে মানে 4টে কিংবা 5টা করে ও নেগেটিভ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লিভগুলো এবার থাকতো, বুঝতে পেরেছি। ঠিক হ্যাঁ, বুঝতে পেরেছো? হুম। ওই স্লিভের মধ্যেই ডকুমেন্টেড করে রাখতে হয় ওপরে, যে তুমি কবে নিয়েছো, কিভাবে নিয়েছো, প্রত্যেকটা। তো এইটা নিজের পার্সোনাল ডায়েরিতেও মেনটেন করতে হয়। ধরো তুমি মেনটেন করলে যে এটা ফাইল নাম্বার 1, তো ফাইল নাম্বার 1 তোমার পার্সোনাল ডায়েরিতে থাকলো, যে ফাইল নাম্বার 1-এ এই ছবিটা আমি এইভাবে নিয়েছি, এই ছবিটা এইভাবে নিয়েছি। আমরা ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যখন ফটোগ্রাফি শিখতে শুরু করি, ফিল্ম নিয়ে যখন সিরিয়াসলি কাজ করছি, যখন শিখতে শুরু করি, তো শিখতে শুরু করার জায়গাতে আমাদেরকেও কিন্তু ডায়েরি নিয়েই বেরোতে হতো আউটিংয়ে, যে আমি এক্সপোজার নাম্বার 1, আমি এত এক্সপোজার দিয়েছি, এইভাবে এক্সপোজার দিয়েছি, সাবজেক্ট এই ছিল। তাহলে আমি যখন ডেভেলপ করে যখন প্রিন্ট করব, তখন আমি ওখান থেকে মেলাতে পারবো যে আচ্ছা আমার এই ছিল, আমি আরেকটু বেটার করতে গেলে আমাকে এটা করতে হবে, এই রকম মানে ওই ডিসিপ্লিনটা তৈরি হয়ে যায় ডিসিপ্লিনটা এভাবে। তৈরি করতে হয়েছে। আচ্ছা, এত কিছু চ্যালেঞ্জ নিয়ে মানে ধরো তুমি যেগুলো বললে, মানে এগুলো তো একটা চর্চা করে তোমাকে তৈরি করতে হয়েছে হুম। এই পুরো ব্যাপারটা। একদম। তো সেখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি কম্পোজিশনের ক্ষেত্রে মানে কোনো সমস্যা হয় না, যেখানে তোমাকে এত টেকনিক্যালিটিস মাথায় রাখতে হচ্ছে? খুব গুরুতর প্রশ্ন। মানে কম্পোজিশন এমন একটা জিনিস না, তুমি সারা জীবন ধরে তুমি খাটবে, তবুও তোমার মনে হবে যে আমি ঠিক শিখতে পারলাম না। মানে এটা আমার পার্সপেক্টিভ। আমি যে কদিন ধরে ফটোগ্রাফি করছি, আমার তুলনায় অনেক এমিনেন্ট মাস্টার্সরা আছেন, আমার ধৃষ্টতা মার্জনা করবেন, কিন্তু আমি বলবো যে আমি এখনো পর্যন্ত কম্পোজিশন শিখতে পারিনি। কেন পারিনি তার যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে, আমি আমার ভাবজগতের জায়গা থেকে ছবিটা তুলছি। আমার একটা পছন্দের জায়গা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি বা হেড অ্যান্ড শোল্ডার ফটোগ্রাফি, যেটা স্টুডিওতে হয়। আমি আমার মতো করে কম্পোজ করি। কিন্তু যে লোকটা স্ট্রিট ফটোগ্রাফি করছে, তাকে ইনস্ট্যান্ট ওই মোমেন্টে সমস্ত কিছু নিতে হচ্ছে। এটা করতে করতে আসে একটা মাসল মেমোরি মতো তৈরি হয়। তুমি যত তুমি সাবজেক্ট তুলবে, কি হতে চলেছে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, তোমার চোখের সামনে সেটা চলে আসবে। তার জন্য ছবিগুলো এতটা পিকচার স্কিউ হয়। তো এটা তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে যে আমি কি পার্সপেক্টিভ থেকে তুলছি। যারা ধরো ফুড ফটোগ্রাফার, তাদের কাছে কন্ট্রোলড এনভায়রনমেন্ট।
তারা সেইভাবে ছবিটা তুলবে। যারা স্ট্রিট ফটোগ্রাফার তাদের কাছে মোমেন্টটাই আসল, তাকে সেই দিকে প্রায়োরিটি রেখে তুলতে হবে। এই রকম জায়গাগুলোতে কম্পোজিশন হচ্ছে দু রকমের। নাম্বার ওয়ান, তুমি যখন ওয়েল কালচার্ড এনভায়রনমেন্টে আছো, যেখানটাতে টোটালটা তোমার কন্ট্রোলে, তুমি কম্পোজিশন মাল্টিপল চেঞ্জ করতে পারো। আর দুই, যেখানে তুমি কম্পোজিশন চেঞ্জ করতে পারো না, মানে তোমার হাতে নেই সেটা, যেখানে তোমার হাতে নেই সেই পার্সপেক্টিভগুলো, যেমন আউটডোর শ্যুট, সেখানটাতে দু তিনটে টিপস আমি বলছি, মানে এটা আমার অভিজ্ঞতা থেকে, যে কিভাবে ছবিগুলো নেওয়া উচিত বলে আমার মনে হয়। সেখানে হচ্ছে অনেকেই ছবি তোলেন, দেখেছি ফেসের ছবি তুলছেন, মাথার পেছনে কোনো একটা সাবজেক্ট কোনো কিছু আছে, এটা তোলা যাবে না, এটাকে হর্নিং বলে। ফেসের ছবি তুলছেন, হরাইজনটা না এই গলার কাছ দিয়ে বেরিয়ে গেছে, তুমি দেখবে অনেক ছবিতেই দেখা যায় হরাইজনটা গলার কাছ দিয়ে, এগুলো একদমই উচিত না। ফেস এমনভাবে নেওয়া উচিত, সেইটুকুনি ডেপথ অফ ফিল্ডেই নেওয়া উচিত যাতে আমার ফেসটা শুধুমাত্র ইনট্যাক্টলি বেরিয়ে থাকে। এইটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা সবাই জানে যারা কালচার করে, সেটা হচ্ছে 1/3 রুল। এই ধরনেরই, মানে আমি তোমাকে এটা বলছিলাম যে ধরো ফাই নিয়ে অনেকে, মানে ফিবোনাচি সিরিজের ওপরেও অনেকে ফটোগ্রাফি করেন, কিন্তু একটা বিগিনার্স তো ফিবোনাচি সিরিজ তো ওইভাবে তো করতে পারবে না। তার জন্য কি আমি বেসিক্যালি ছবিকে মাঝখানে রাখবো না, আমি ছবিকে স্পেস দেব। আমি ধরো তোমার দিকে তাকিয়ে আছি, এইটার যদি কেউ যদি শ্যুট করে, তাহলে তাকে আমাকে ডান দিকে রেখেই তোমাকে ছবিটা তুলতে হবে। মানে আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমার যে ভিউ বা আমার যে মুভমেন্ট, এটা তোমার দিকে, যে দিকে আছে সেই দিকে স্পেস ছাড়তে হবে। এই তিনটে পয়েন্টই আমার বলার ছিল মেন। এই তিনটে পয়েন্ট যদি কেউ প্র্যাকটিস করে, আমার মনে হয় সে আরো ভালো করতে পারবে। বেশ। এবার যদি একটু ইতিহাসের পাতা উল্টাই, Sure. তো ফিল্ম ফটোগ্রাফি নিয়ে মানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাকে একজন বললো, এটা স্পেশালি তোমায় জিজ্ঞেস করতে, আমাদের গ্রুপেরই একজন প্রশ্নটা রেখেছেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই জার্মানির যে কার্ল জেইস বা কিছু লেন্স কোম্পানি মেকার যারা ছিলেন, সেখানে যখন আর কি রাশিয়া যখন নিয়ে নেয়, কিছু ওরা এক্সপেরিমেন্টাল লেন্স বানায় যেগুলো আর কি ফোকাল লেন্থ কিছু অদ্ভুত ছিল, মানে নর্মাল যে আমরা ধরো যে ফোকাল লেন্থগুলো দেখি 50 mm বা 35 mm, সেরকম নয়, তার বাইরে অন্যরকম কিছু ছিল। এই বিষয়টা একটু বলবে, বা তুমি এই ধরনের কোনো মানে ক্যামেরায় কি ছবি তুলেছো? আমি তোমাকে বলতে পারি যে কেন ওরা করতো, তার একটা কারণ আছে। ফিল্মের যে প্রথম, মানে ক্যামেরা কিংবা লেন্সের যে ডেভেলপমেন্ট, একচ্ছত্র আধিপত্য ছিল হচ্ছে কোডাকের। ওটা ছিল আমেরিকান কোম্পানি। জার্মানরা বরাবরই কনভেনশন থেকে বাইরে। মানে আমরা ফিল্মের সেন্সিটিভিটি কিংবা ক্যামেরা সেন্সিটিভিটি কি দিয়ে মাপি? আইএসও। ISO। যেটা আগে ছিল হচ্ছে ফিল্মের টাইমে এএসএ, আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশনের মার্ক আপ ছিল। জার্মানরা সেটা মাপতো হচ্ছে সায়নার একটা লগারিদমিক টেবিল, সেটাতে মানে পুরো আলাদা একটা পুরো স্ট্যান্ডার্ড। একটা আলাদা স্ট্যান্ডার্ড ওরা বানিয়েছিল, ঠিক আছে। ডিন, ডয়েশ ইন্ডাস্ট্রিজ নরম্যান, তো এরকম আর কি ওরা নিজেদের মতো করে বানিয়েছিল। তার জন্য ওদের লেন্স পার্সপেক্টিভও ছিল ইউনিক। যেমন লাইকা ক্যামেরার লেন্স পার্সপেক্টিভ ডিফারেন্ট। তোমার যেরকম কার্ল জাইসের লেন্স পার্সপেক্টিভ ডিফারেন্ট। ওরা লেন্স কম্পোজিশনটাও করতো ডিফারেন্টলি, ওদের লেন্সের ফোকাল লেন্থও হতো ডিফারেন্ট, এবং সেটা সার্ভ করতো ডিফারেন্ট ফরম্যাটের ক্যামেরাকে। যেটা আমার নর্মাল একটা 35mm ক্যামেরা, তার জন্য যেটা নর্মাল লেন্স, সেটা একটা মিডিয়াম ফরম্যাট ক্যামেরার জন্য কিন্তু সেই লেন্সটা পারপাস সার্ভ করবে না। কাজেই আমার দেখার অ্যাঙ্গেল হচ্ছে 53 ডিগ্রি 6 মিনিটস আমাদের চোখের। তো সেই পার্সপেক্টিভে ক্যামেরার লেন্স কতটা ডিগ্রি দেখছে, কতটা পয়েন্ট অফ ভিউ সে দেখছে, সেই দেখার পার্সপেক্টিভে তার নর্মালাইজেশন হয়। যেমন আমরা ধরে নিই কি নর্মালি, যে তোমার 35mm লেন্সের, মানে আর কি 35mm ক্যামেরার জন্য 50mm লেন্স হচ্ছে নর্মাল লেন্স। মানে আমি নর্মালি যা দেখি সেটা আমি 50mm লেন্সের থ্রু দিয়ে দেখতে পারবো। লেইকা আর একটু প্রিসাইজলি করেছিল, ওরা 50mm করেনি, ওরা অ্যাব্রাপ্টলি অন্যরকম কিছু করেছিল। তো ওদের 48mmও আছে, আমি যতদূর জানি, আমি ভুলও হতে পারি।
তো ওদের আরো ডিফারেন্ট ফরম্যাট আছে, আমি ইউজ করিনি লাইকা, আমি বলতে পারবো না, কিন্তু আছে, এক্সিস্ট করে। তো ওরা এই জন্যই বানিয়েছিল, যেটা কনভেনশনাল আমেরিকান স্ট্যান্ডার্ড নয়, তার জন্য একটু ভেঙে ওরা বানিয়েছিল, যেটা পরে সোভিয়েত ওরাও ডুপ্লিকেট বানায়। কিন্তু ডুপ্লিকেট বানাতে গেলেও যে প্রিসিশন লেভেলটা জার্মানি অ্যাচিভ করেছিল, সেই প্রিসিশন লেভেল কিন্তু সোভিয়েতের হয়নি। তার জন্য ওদের বিভিন্ন সেম ক্যাটাগরি লেন্সেরও আউটপুট কিন্তু একটু ডিফারেন্ট। অথচ সোভিয়েতরা এইটা করতে গিয়েও একটা খুব ভালো জিনিসও করেছিল, সেটা হচ্ছে হেলিওস বলে একটা লেন্সের নাম শুনে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তো হেলিওসের যেরকম বোকে স্ট্রাকচার কি, বোকে স্ট্রাকচার হচ্ছে তুমি যখন কারোর ছবি তুলছো পোর্ট্রেট, ব্যাকের বিভিন্ন লাইটের কিছু অ্যাব্রাপশন তৈরি হয়, ঠিক আছে, ডিস্টরশন বলে। ওই ডিস্টরশনগুলোর মধ্যে একটা সুন্দর বোকে টাইপের দেখতে লাগে, ওটা কিন্তু একটা ডিস্টরশন, ওটা কিন্তু লেন্সের ফ্লজ। তাই? কিন্তু হ্যাঁ, ডিস্টরশনটা অবশ্যই লেন্সের ফ্লজ, কিন্তু এই ফ্লজটাই এত সুন্দরভাবে কাজে দিল যে হেলিয়াস চ্যাম্পিয়ন হয়ে গেল। এইটাই হচ্ছে ব্যাপার, যে এটা একটা আর্টিস্টিক ভিউ, তুমি একটা ফ্লজকে তুমি কত সুন্দরভাবে আর্টিস্টিক্যালি তুমি কাজে লাগালে। এই রকম, যেমন তুমি পেটজেল লেন্স, একটা নর্মাল পেটজেল লেন্সকে তুমি যদি ছবি তোলো, তুমি দেখবে সাবজেক্টের বাইরের যে অন্যান্য যে সাবজেক্টগুলো, সেগুলো একটুখানি সার্কুলার মোশনের মতো, সেটা কিন্তু ওর লেন্সের ডিস্টরশন, কিন্তু সেটাকে আমি আর্টিস্টিক্যালি ইউজ করছি, দ্যাট ইজ দ্য বিউটি। ইন্টারেস্টিং। আচ্ছা, এবার যদি আমরা একটু ডিজিটাল বা মিররলেসের দিকে আসি, ওকে, একটু যদি সংক্ষেপে আমাদের বুঝিয়ে দাও যে ডিএসএলআর আর মিররলেসের মধ্যে ডিফারেন্স কি, আহ, কোনটা এখন মানে ইনভেস্ট করা উচিত, কেউ যদি নতুন একটা ক্যামেরা কেনার কথা ভাবে সে কোনটায় যাওয়া উচিত, এগুলো একটু যদি আমাদের সংক্ষেপে বুঝিয়ে দাও। দেখো ডিএসএলআর একটা একটু পুরনো টেকনোলজি, মানে ফিল্মের চাইতে মানে নতুন একেবারে, কিন্তু একটু পুরনো। ডিএসএলআর, ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, ঠিক আছে, এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, ওয়াই সিঙ্গেল লেন্স রিফ্লেক্স? একটা লেন্সের মধ্যে দিয়ে লাইটটা এলো, একটা মিরর থাকে, মিররে রিফ্লেক্ট হয়ে ওপরে একটা পেন্টা প্রিজম থাকে, সেখানে ইন্টারনালি রিফ্লেক্ট হয়ে তোমার চোখ পর্যন্ত মানে ভিউ ফাইন্ডার দিয়ে আসছে। তাহলে আমি যখন লজিক্যালি শাটারটা ক্লিক করব, মিররটা উঠবে, আমার পেছনে শাটার সরে যাবে, মানে ব্লাইন্ডটা সরে যাবে, আমার লাইট সেন্সিটিভ মেটেরিয়ালে লাইটটা ঢুকবে, সোজা এক্সপোজ হবে। কিন্তু যে মোমেন্টে আমি শাটারটা ক্লিক করছি, শাটার রিলিজ বাটনটা আমি যে মোমেন্টে ক্লিক করছি, সেই মোমেন্টের জন্য কিন্তু আমি ব্লাইন্ড, মানে কোন লাইটটা ঢুকছে আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না। দিস ইজ দ্য ফ্লজ অফ ডিএসএলআর বা এসএলআর, ফিল্মের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তো সেই জিনিসটাকে কাটানোর জন্য তোমার এলো হচ্ছে মিররলেস। হোয়াট ইজ মিররলেস? মিররলেসে এই ইন্টারনাল রিফ্লেকশন মেকানিজমটা থাকে না, এরা টোটালটাই সেন্স করে হচ্ছে সেন্সারের ওপর। ডিএসএলআর এ যেমন ছিল যে তুমি নর্মালি দেখতে পাচ্ছ, মানে আর কি মিররের থ্রু দিয়ে, সেটা কিন্তু তোমার সেন্সারে তখনও পর্যন্ত কিন্তু লাইটটা পৌঁছাচ্ছে না। তুমি যখন শাটার রিলিজ কেবলটা টিপছো তখনই শুধুমাত্র কিন্তু সেন্সারে লাইটটা পৌঁছাচ্ছে। কিন্তু মিররলেসে কি, মিররলেসে টোটালটাই আসছে তোমার সেন্সারের থ্রু দিয়ে। তুমি যেটা দেখছো সেটাও তুমি দেখছো সেন্সারের থ্রু দিয়ে, তুমি যেটা ক্যাপচার করছো সেটাও তখন তোমার ওই মোমেন্টটা ক্যাপচার হচ্ছে। মিররলেসের অসুবিধা হচ্ছে এটাই যে সেন্সারটা অলওয়েজ অন থাকছে, ফলে একটু গরম হচ্ছে বডি, এবং ব্যাটারি লুজ করছো বা ব্যাটারি ড্রেন হচ্ছে খুব তাড়াতাড়ি। ডিএসএলআর এর ক্ষেত্রে ব্যাটারি লুজটা অ্যাপারেন্টলি অনেকটা কম, স্লো, কিন্তু ডিএসএলআর একটা তুমি যখন কন্টিনিউয়াস শ্যুট করছো, ফ্যাট 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 সাউন্ড যেটা, সেটা বিভিন্ন রকম এনভায়রনমেন্টে কিন্তু তোমার সাবজেক্টের ক্ষেত্রে ক্ষতিকারক। যেমন তুমি একটা মাইনর একটা ধরো তুমি ম্যাক্রো ফটোগ্রাফি করছো, ম্যাক্রো ফটোগ্রাফি করার সময় তুমি একটা মাছির ছবি তুলছো, সেখানটায় যদি একটা ফ্যাট সাউন্ড হয় তোমার সাবজেক্টটাই উড়ে যাবে। মিররলেসে কিন্তু কোনো সাউন্ড হবে না, শব্দই হবে না। তো শব্দ যদি না হয় তাহলে সেক্ষেত্রে তুমি আরও ডিটেলে তুমি ছবি তুলতে পারো, তুমি এনভায়রনমেন্টকে তুমি ডিস্টার্ব করছো না, তুমি সেইভাবে তুমি ছবি নিতে পারো। দিজ আর দ্য বেনিফিটস। এই হচ্ছে তোমার সুবিধা। এবার টেকনোলজি যা অ্যাডভান্স হয়েছে, এখন টোটাল টেকনোলজিটাই যেমন একটা টাইমে ফিল্ম থেকে শিফট হয়েছিল ডিজিটালে, ডিএসএলআরে, এখন ডিএসএলআর থেকে টোটাল টেকনোলজিটাই শিফট হচ্ছে তোমার মিররলেসের দিকে। ইন্ডিয়ান মার্কেটটা যেহেতু কনজিউমার বেসড, পাবলিক যেহেতু মিররলেসটা এখন নতুন টেকনোলজি বলে বেশি খাবে, প্র্যাকটিক্যালি বলছি, এটারই তুমি পার্টস ভবিষ্যতে পাবে, এটারই তুমি সার্ভিসিং ভবিষ্যতে পাবে,
কাজেই নতুন করে আমি যদি ইনভেস্ট করি তাহলে পুরোনো টেকনোলজিতে ইনভেস্ট করার চাইতে নতুন ডিজিটাল টেকনোলজিতে ইনভেস্ট করাটা বেটার বিকজ অফ পার্টস অ্যাভেলেবিলিটি। ফিল্মে তুমি ইনভেস্ট করতে পারো, ফিল্মও তো তাহলে সেই অর্থে মানে আর কি পাস্ট। ফিল্ম তো ধরো ছেড়ে দিলাম, ফিল্ম একটা রেট্রো ঠিক, জায়গায় চলে রেট্রো গেছে। জায়গা হ্যাঁ। ঠিক, কিন্তু তুমি তার পার্টস বলতে তুমি আনুষঙ্গিক জিনিসপত্রগুলো পাবে। হুম। মানে তুমি ফিল্মটা পাবে, তুমি পেপারগুলো পাবে, দাম বেশি হলেও পাবে। ডিজিটালে একটা তোমার ক্যামেরা যদি অবসলিট হয়ে যায়, কোম্পানি সে প্রোডাকশনই করবে না সেটার কোনো পার্টস, আর ডিজিটালে পার্টস খারাপ হয় তাড়াতাড়ি। তো তার জন্য যে টেকনোলজিটা যখন লেটেস্ট সেটা ইউজ করাটাই বেটার, মিররলেস ইউজ করাটাই আমি বলবো মানে better। ডিএসএলআর কি এখন আস্তে আস্তে অবসলিট হয়ে যাওয়ার দিকে 100 বার অবসলিটের দিকেই যাচ্ছে, কারণ ডিএসএলআর টেকনোলজিটা যথেষ্ট পুরনো হয়ে গেছে এবং মিররলেস তার চাইতে বহু গুণে বেটার ছবির আউটপুট দিচ্ছে। কাজেই সেক্ষেত্রে মিররলেসটাই যে টিকবে এবং ইন ফিউচার যে আরও তাতে যে ডেভেলপমেন্ট হবে এতে কোনো সন্দেহ নেই, অন্তত আমি তো মনে করি না। যারা ধরো এক্সিস্টিং মানে যাদের কাছে ইতিমধ্যে রয়েছে ক্যামেরা, তারা লেন্স বা কিছু সেগুলো পেতে গেলে তাদেরও কিছু সমস্যা হবে না? লেন্স মার্কেটে অ্যাভেলেবল? কম্প্যাটিবিলিটি যদি বলতে চাও যে ডিএসএলআর লেন্স মিররলেসে হবে না না, কিনা, আমার প্রশ্নটা হচ্ছে ধরো কেউ ডিজিটাল একটা ডিএসএলআর ইউজ করে, সে এবার নতুন একটা লেন্স কেনার কথা ভাবছে, হুম। তাহলে সেক্ষেত্রে তাকে যে লেন্সটা খুঁজতে হবে বা সে যে লেন্সটা কিনতে পারবে সেটা কি মানে পুরনো প্রোডাকশন? মানে এখন কোম্পানিগুলো কি সব লেন্সও সেইভাবেই বানাচ্ছে যেগুলো? লেন্সও সেইভাবেই বানাচ্ছে যে নতুন টেকনোলজির উপর বেস করেই বেশি পাওয়া যাচ্ছে। আর ডিএসএলআর এর লেন্স আমি কি মিররলেসে ইউজ নতুনভাবে করতে পারবো? আমি যতদূর জানি নতুনভাবে ডিএসএলআর লেন্স প্রোডাকশন অনেকটাই কম, অনেকটাই কম। কারণ দেখো টেকনোলজিতে ক্যামেরা বডি যেহেতু বিক্রি কমেছে, ঠিক আছে, টোটালটা মিররলেসের দিকে শিফট হচ্ছে, কাজে নতুনভাবে ডিএসএলআর এর জন্য লেন্স বানানোর মধ্যে কোনো মানে যুক্তি পুরো প্যারাডাইম শিফটটা এখন মিররলেসে শিফটই আসছে মিররলেসে। আমরা মোবাইল ক্যামেরা দিয়ে শুরু করেছিলাম, তো মোবাইল ক্যামেরায় যদি আরেকটু ইনডেপথে ঢুকি, তো আমরা মেগাপিক্সেল সাইজটা খুব দেখি যে কোনো ক্যামেরার বিজ্ঞাপনে বা ফোন ক্যামেরার মেগাপিক্সেল সাইজটা খুব দেখানো হয়। তো সেক্ষেত্রে একটা মোবাইল ক্যামেরা কেনার জন্য মানে কেউ যদি একটা ভালো মোবাইল কিনবে ভাবে যেখানে একটা ভালো ক্যামেরা রয়েছে, মেগাপিক্সেলটা বেশি ইম্পর্টেন্ট না সেক্ষেত্রে? মানে সেন্সারটা যেহেতু আমার সাইজ লিমিটেড, মেগাপিক্সেলটা অতটা ম্যাটার করবে না ছবির আউটপুটের দিকে, এই জায়গাটা একটু বুঝিয়ে দাও আমাদের। খুব সোজা ভাষাতে বলতে গেলে মেগাপিক্সেল ইজ এ মিথ। মেগাপিক্সেলটা একটা মার্কেটিং এর গল্প। তুমি কতটা এরিয়ার মধ্যে তুমি ছবিটা ক্যাপচার করছো সেইটা ম্যাটার করে। দেখো আমাদের মোবাইল ক্যামেরার মধ্যে সেন্সার যে খুব বড় থাকে তা কিন্তু নয়, খুব ছোট্ট একটা সেন্সার থাকে, 1/3 ইঞ্চ টাইপের একটা সেন্সার থাকে। তো ওইটুকুনি সেন্সারের মধ্যে তুমি যে ডেটাটা ক্যাপচার করছো, টোটাল যে তুমি ছবিটা যে ক্যাপচার করছো, তাকে তুমি কতটা জুম করতে পারো, সেটাকে তুমি যদি একটা বড় পর্দায় তুমি যদি ফেলো তাহলে ওকে তো ছবিটাকে তো বড় করতে হচ্ছে। যখন তুমি বড় করবে একটা সার্টেন লেভেলের পর ছবিটা ফাটতে বাধ্য। ফেটে যাবে। ফেটে যাওয়া মানে হচ্ছে বেসিক্যালি গ্রেন চলে আসা, শার্পনেসটা একেবারে লুজ করে যাওয়া, তো সেটা হয় না। তো মেগাপিক্সেলটা মিথ। মেগাপিক্সেলটা কি করে? মেগাপিক্সেল কম্প্যাটিবিলিটি। ক্যামেরা কি করে, মানে মোবাইল ক্যামেরা কি করে, লেন্স মানে ওই তোমার সেন্সারে যেটা তো ক্যাপচার করলো র ফাইলটা, ইন্টারনালি ওদের যে ফার্মওয়্যার, আমি যেটা পডকাস্টের প্রথমেই বলছিলাম যে ফার্মওয়্যার, ওই ফার্মওয়্যারটাকে ও এমনভাবে অ্যাডভান্স করে যে ও সেই কম্প্যাটিবিলিটিটা কিছুটা ব্যালেন্স করে মাত্র। এই ব্যালেন্সিং করে বলে যেন মনে হয় যে তুমি একটা প্রচণ্ড শার্প ইমেজ পাচ্ছ, এখানটাতে ওই যেনটা আছে, এটা কিন্তু একটা মানে কি বলবো, একটা আমাদের পারসেপশন যে মনে হয় যেন একটা বড় তুমি তুমি একটা প্রিন্ট করো, তুমি যে কোনো মোবাইলের ক্যামেরা মানে ধরো 100 মেগাপিক্সেল কেউ বলছে, সেই ক্যামেরার ছবি তুমি প্রিন্ট করো, বড় প্রিন্ট, তুমি নিজে বুঝতে পারবে যে কেন ছবি ফাটতে বাধ্য। কিন্তু আমরা ম্যাক্সিমাম যেহেতু স্ক্রিনে দেখি, আমরা কম্পিউটারে দেখি এবং একবার দেখে আমাদের মোটামুটি ধরো হয়ে গেল, আমরা খুব রিপিটিটিভলি কি কোনো কি ছবি দেখি না, তো সেই জায়গা থেকে পারপাসটা সার্ভ করে যায়। দিস ইজ কনজিউমারিজম। তো মোবাইল ক্যামেরারও এখন এক্সটার্নাল লেন্স বিক্রি হচ্ছে, হ্যাঁ, কিনতে হচ্ছে। পাওয়া যাচ্ছে, সেগুলো কি মানে কাজে দেয়? মানে ছবিতে কাজে দেয়, যদি একটু কিছুটা কাজে জুম দেয়। করে তুলতে চাই? কিছুটা কাজে দেয়, এবং নট অনলি শুধু যে লেন্স, ফিল্টারও আছে। আচ্ছা, যেমন এনডি ফিল্টার এক্সটার্নালি লাগানো হয়, ড্রোন শটগুলোর ক্ষেত্রে এনডি ফিল্টার ইউজ করে, অনেক ক্ষেত্রে তোমার পোলারাইজার ফিল্টার ইউজ করে। এগুলো ন্যাচারালি তোমার ছবির কোয়ালিটি অনেকটা বাড়িয়ে দেয়, এটা হয়।
একদম বেসিকে যদি ফিরে যাই, এক্সপোজার ট্রায়াঙ্গেল জিনিসটা একটু সংক্ষেপে বলো আমাদের। এক্সপোজার হচ্ছে যে টোটাল ক্যাপচারিং প্রসেসটা হচ্ছে এক্সপোজার মানে আমি শাটারটা টিপলাম শুধুমাত্র তা না, ঠিক আছে, শাটার রিলিজ বাটনটা প্রেস করলাম এক্সপোজার তা নয়, 3টে পার্ট থাকে, তার জন্য ট্রায়াঙ্গেল বলা হয়। একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। একটা হচ্ছে ফিল্ম বা তোমার লাইট সেন্সিটিভ মেটেরিয়ালের সেন্সিটিভিটি, একটা হচ্ছে তোমার অ্যাপারচার, লেন্সের অ্যাপারচার, আর একটা হচ্ছে তোমার শাটার স্পিড। তো এই 3টে হচ্ছে ইন্টার রিলেটেড। তুমি ধরো শাটার স্পিড বাড়ালে বলতে খুব খুব কুইক শাটারটা পড়বে, তাহলে সেক্ষেত্রে তোমার বাকি দুটো ম্যাটার করবে, বাকি দুটো তোমাকে সেট করতে হবে। তুমি যদি ধরো আইএসও বা তুমি যদি মানে সেন্সিটিভিটি তুমি ধরো বাড়ালে, তাহলে সেক্ষেত্রে বাকি দুটো মানে আর কি অ্যাফেক্টেড হবে। তুমি ধরো একটা অ্যাপারচার, তুমি ধরো দূরের ছবি নেবে, তুমি একটা খুব তার জন্য F11 তুমি ধরো সেরকম লেভেলে তুমি রাখলে, তাহলে সেক্ষেত্রে বাকি দুটো ম্যাটার করবে। এটা বাড়া কমা সেটা হলো টোটালটা একটা ম্যাথামেটিক্যাল জিনিস, আমি সেই জিনিসটা এখানে না সেটা ঢোকাচ্ছি অত না। ডিটেলে এখন তো যাওয়া। এইটা যেহেতু একটা মানে ইন্টারনালি ম্যাটার করে, যে একটা যদি চেঞ্জ হয় তাহলে বাকি দুটোও চেঞ্জ হবে, তার জন্য এদের ইন্টার রিলেশনের জন্য এটাকে বলা হয় একটা ট্রায়াঙ্গেল, এক্সপোজার ট্রায়াঙ্গেল। এর একটা ম্যাথামেটিক্যাল বেসিস আছে, তো সেইটা একটা সেকেন্ডারি ম্যাটার। মানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন একটা চিট শিট বলে একটা জিনিস পাওয়া যায়, সেগুলো অ্যাকচুয়ালি কাজে দেয়, মানে সেগুলো অবশ্যই ফলো করলে। টু সাম এক্সটেন্ট কাজে দেয়, অবশ্যই দেবে। আর ফটোগ্রাফিক কম্পোজিশনের কিছু বেসিক রুল যদি আমাদের একটু বুঝিয়ে দাও। আমি কম্পোজিশন বলছিলাম যে ওই 3টে ম্যাটার আমি শুধুমাত্র বলবো, যারা আমি দেখো একদম বেসিকের যারা আর কি নতুন যারা আসছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু তাদের জন্য আমার আর কি বলা যে তোমরা যখন ছবি তুলছো, ছবির পার্সপেক্টিভ যেদিকে সেই দিকে স্পেস রাখবে, মাথার পেছনে যাতে কোনো কিছু না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবে, গলার পেছনে যেন কোনো হরাইজন না থাকে, কোনো কিছু না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবে। এই 3টে হচ্ছে ম্যাটার। আর তাছাড়া যদি হয় তাহলে প্রচুর মানে ইন্টারনেটে আজকে প্রচুর ডেটা অ্যাভেলেবল, নিজে পড়েও করতে পারো, বা তোমার সবচাইতে বড় হচ্ছে তোমার যেটা ভালো লাগছে সে ছবিটা তোলো। যত কিছু মানে এটা পাবলো পিকাসোর একটা কথা আছে, আমি কোট করছি, লার্ন দ্য সিস্টেম লাইক এ প্রফেশনাল সো দ্যাট ইউ ক্যান ব্রেক দ্য সিস্টেম লাইক অ্যান আর্টিস্ট। আর্টিস্ট কখনো নিয়মের গণ্ডিতে থাকবে না, আর্টিস্টকে নিয়ম ভাঙতে হবে, তো কিন্তু তার জন্য নিয়মটা জানাটা জরুরি। তো মোটামুটি এই জিনিসগুলো মানে রাখলে দৃষ্টিনন্দন হয়। কম্পোজিশন একটা বিরাট বড় একটা জায়গা, যতটা পারা যায় না নমিনাল সাবজেক্টকে রাখা উচিত। মানে আমি সাবজেক্টটাকেই শুধুমাত্র রাখবো, প্রচুর এলিমেন্ট যদি থাকে না একটা ছবির মধ্যে, ছবিটা ঘেঁটে যায়। কিন্তু তার মধ্যে কি ভালো ছবি নেই? আছে, কিন্তু সেগুলো এক্সেপশন, সেগুলো আর্ট। কিন্তু আমি যখন ওভারঅল যখন আমি ছবি দেখব, প্রথম দিকে আমি যখন শুরু করব, আমি চেষ্টা করব যতটা কম আদার এলিমেন্ট থাকে ছবিতে ততটাই ভালো, যতটা এলিমিনেট করা যায় ততটাই ভালো। শুধুমাত্র সাবজেক্টিভ ফোকাস করে ছবি তোলাটাই বুদ্ধিমানের কাজ। বেশ, আজকের মতো আমাদের শেষ প্রশ্ন, বেশ, কেউ যদি ফটোগ্রাফিকে সিরিয়াস পেশা হিসেবে নিতে চায় তাহলে কি করতে হবে? তোমার কি সাজেশন বা টিপস তাদের জন্য যারা নিতে চায়? ভাবতে শেখো, ভাবতে শেখো। ভাবতে শেখো, আর কিচ্ছু লাগবে না। তোমার কাছে ক্যামেরা ফাউন্ডেশন নেই, তোমার কাছে গিয়ার ফাউন্ডেশন নেই, তুমি এগুলো ভাববেই না। তুমি প্রি ভিজুয়ালাইজেশন বলে একটা কনসেপ্ট হয়, তুমি আগে ভাবো, ছবিটা পরে মেকআপ করে নেবো, এডিট করে নেবো, না, হয় না, ওটা সেকেন্ডারি ম্যাটার। তুমি আগে ভাবতে শেখো যে তুমি কি ক্যাপচার করতে চলেছো। তোমার ভাবনা চিন্তা যদি অ্যাডভান্স লেভেলের হয়, তুমি যদি ভাবনা চিন্তাকে সেই জায়গাতে নিয়ে যেতে পারো যে আমি একটা কি দেখাতে চাইছি, একটা দেখো তাজমহলের সামনে আমি দাঁড়িয়ে ছবি তুলবো, তাহলে আমার কিংবা তাজমহলের তাতে কিছুই যায় আসে না, মানে তাতে নতুনত্ব কিছু নেই। ডকুমেন্টারি হিসেবে এটাই প্রমাণিত হয় যে আমি তাজমহলের সামনে গিয়েছিলাম, আমি আগ্রা গেছিলাম, ঠিক আছে। কিন্তু আমি যদি ওখানে যেটা আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি, আর কেউ, আমি অ্যাজ এ ফটোগ্রাফার আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছে না, এই পার্সপেক্টিভটা যদি তৈরি করা যায়, আমি তাজমহলে গেলাম কিন্তু এইটা আমি দেখলাম, সেটা একটা পোকাও হতে পারে, সেটা একটা পার্সপেক্টিভও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দ্যাট ইজ এ চেঞ্জিং গেম চেঞ্জিং। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে ওই জায়গাটা যে আমি কি চাইছি,
এটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, কোনো গিয়ার্স কোনো কিচ্ছু ম্যাটার করবে না, শুধু প্রিভিজুয়ালাইজেশন ভাবতে শেখো। আরেকটু তোমাকে যদি এটা যে Please. টেনেই জিজ্ঞেস করি, সেটা হচ্ছে শেখার ক্ষেত্রে মানে ইনস্টিটিউটে গিয়ে শেখা, সেলফ লার্নিং এর মধ্যে তুমি কোনটার দিকে দুটোই দরকার। প্রেফার করবে? দুটোই দরকার। কারণ হচ্ছে প্রথম দিকে না একটা তুমি যদি ইনস্টিটিউটে গিয়ে শেখো, তাহলে সেক্ষেত্রে ইনস্টিটিউটের একটা প্রেশার থাকে। টেকনিক্সগুলো যেটা আমি ওই পরে করে নেবো, ও শিখে নেবো, ও হয়ে যাবে, এই মেন্টালিটিটা চেঞ্জ হয়। আর নাম্বার 2 হচ্ছে নিজে যদি ইন্টারেস্ট থাকে, তুমি নিজেই এক্সপেরিমেন্টালি অনেক কিছু শিখতে পারো। তোমাকে ইনস্টিটিউটে যেটা করাবে সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। কাজেই তুমি যদি প্র্যাকটিস না করো, নট পসিবল। তো দুটোরই দরকার আছে। তবে আমি বলবো ইনিশিয়ালি নিজে থেকে ইচ্ছাতে নিজে কিছুটা শেখাটা উচিত। তারপর ইনস্টিটিউট যদি সে ফিজিবল মনে করে, তাহলে সে কোনো ইনস্টিটিউটে জয়েন করতে পারে। বেশ। অনেক ধন্যবাদ কৌস্তুভ, আজকে তোমার সাথে খুব সুন্দর একটা আড্ডা হলো। যারা দেখবেন এপিসোডটা তারা নিশ্চয়ই অনেকটাই সমৃদ্ধ হবেন। ঠিক। তো আপনাদের কাছে যেটা প্রত্যেকবার বলি, আজকে এপিসোডের শেষে আবার সেই একই কথা বলছি। আপনাদের যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে, আমাদের কমেন্ট বক্সে লিখুন। কোনো প্রশ্ন থাকলে সেটা লিখে জানান। যদি আপনারা ফটোগ্রাফি নিয়ে আরও এপিসোড দেখতে চান, আরও ইনডেপথ কিছু জিনিস শিখতে চান বা জানতে চান, সেটা আমাদের অবশ্যই জানান। আমরা ডেফিনেটলি কৌস্তুভকে আবার ধরে বেঁধে নিয়ে আসবো, সেরকমই কথা দিয়েছেও, আমার সাথে কথাও হয়েছে। তো জানান আমাদের সেটা কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।